ছাত্রছাত্রীরা, আমরা আগের এপিসোডগুলোতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, পদ সম্পর্কে জেনেছি। আজকে আমরা যেটা জানবো, পদের যে পঞ্চম ভাগ ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদ সম্পর্কে আজকে আমরা জানব। তো আমরা ছোটোবেলায় পড়েছিলাম ক্রিয়াপদ কাকে বলে না, কাজ করা বোঝায় এরকম যে কোনো পদকেই ক্রিয়াপদ বলা হয়। অর্থাৎ যে পদের দ্বারা কোনো কিছু করা বোঝায়, হওয়া বোঝায়, সেরকম পদই ক্রিয়াপদ বলে। সেটা একদিক দিয়ে অর্থগত দিক থেকে ঠিক, কিন্তু যদি আমরা একটু গঠনগত দিক থেকে দেখি, তাহলে ক্রিয়াপদের ভেতরে কি আছে। একটা ক্রিয়াপদকে ভাঙলে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে ধাতু, প্রত্যয় ও বিভক্তি। মানে ধরো, আমি একটা উদাহরণ এখানে দেখাই। ধাতু যুক্ত বিভক্তি সমান ক্রিয়াপদ। এই সংজ্ঞাটা এইভাবে ভাবি, ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করলে যে পদ গড়ে ওঠে তাকে বলা হয় ক্রিয়াপদ। দেখো, কর একটা ধাতু, তার সঙ্গে ই প্রত্যয় যোগ করে করি। খেল একটা ধাতু, তার সঙ্গে ইলো প্রত্যয় যোগ করে খেলিল। তাহলে এগুলো ক্রিয়াপদ। এই করি, খেলিল, এগুলো ক্রিয়াপদ। ধাতু কী তাহলে? ধাতু হলো, তোমরা নিচের শ্রেণীতে পড়েছ, ক্রিয়াপদের মূল অর্থ প্রকাশ করে এমন অবিভাজ্য অংশটাই হলো ধাতু। দেখো, এই করি ক্রিয়াপদের মূল অর্থ কিন্তু কর, এই ধাতু দিয়েই বোঝানো হচ্ছে। খেলিল ক্রিয়াপদের মূল অর্থ খেল, এই খেল ধাতু থেকেই বোঝা যাচ্ছে। তাহলে ক্রিয়াপদের মূল অর্থ প্রকাশ করে এমন অবিভাজ্য অংশকেই ধাতু বলা হয়, যার সাথে বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গড়ে ওঠে। তাহলে গঠনগত দিক থেকে যদি ক্রিয়াপদের সংজ্ঞাটাকে আমরা একটু এইভাবে ভাবি, ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে পদ গড়ে ওঠে তাকে আমরা ক্রিয়াপদ বলি। শুধু তাই নয়, শুধু বিভক্তি ধাতুর সঙ্গে যোগ হয় এমনটা নয়, কিন্তু আর একটা ব্যাপার এখানে কাজ করে। ধাতুর সঙ্গে অনেক সময় প্রত্যয় যোগ হয় এবং তারপরে বিভক্তি যোগ হয়, তখনও ক্রিয়াপদ গড়ে উঠতে পারে। দেখ, দেখ একটা ধাতু, যুক্ত আ, দেখা, যুক্ত ইলো, দেখাইলো। তাহলে এই দেখ হচ্ছে ধাতু, আ হচ্ছে প্রত্যয়, ইলো হচ্ছে বিভক্তি, সমান দেখাইলো, ক্রিয়াপদটা গড়ে উঠেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে এবং প্রত্যয়ের পরে বিভক্তি যুক্ত হয়েছে। তেমনি বিষ যুক্ত আ সমান বিষা, যুক্ত ইছে, বিষাইছে, সেখান থেকে বিষিয়েছে, এই শব্দগুলো, ক্রিয়াপদগুলো আছে। তাহলে ক্রিয়াপদের সংজ্ঞা যদি আমরা একটু এইভাবে বলি, ধাতুর সঙ্গে প্রত্যয় ও বিভক্তি যোগ করে যে পদ গড়ে ওঠে তাকেই বলা হয় ক্রিয়াপদ। ধাতুর সঙ্গে প্রত্যয় ও বিভক্তি যোগ করে যে পদ গড়ে ওঠে তাকেই বলা হয় ক্রিয়াপদ। তাহলে আমরা এইভাবে ক্রিয়াপদের সংজ্ঞাটাকে ভাবতে পারি। ক্রিয়াপদের গঠনগত দিক থেকে সংজ্ঞাটা আমরা কী বলবো না, ধাতুর সঙ্গে প্রত্যয় ও বিভক্তি যোগ করে যে পদ গড়ে ওঠে তাকে বলা হয় ক্রিয়াপদ। ঠিক আছে, এরপরে আমরা আসবো ক্রিয়াপদের প্রকারভেদ। ক্রিয়াপদের প্রকারভেদ অনেক রকমের আছে, পাট পাট করেই দেখাই। তা প্রথম যেটা আছে গঠনগত প্রকারভেদ। গঠনগত দিক থেকে একটা ক্রিয়াপদকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, সেই দিক থেকে দেখতে গেলে গঠনগত দিক থেকে ক্রিয়াপদের অনেকগুলো ভাগ রয়েছে। কী কী রয়েছে? মৌলিক ক্রিয়াপদ, সাধিত ক্রিয়াপদ, সংযোগমূলক ক্রিয়াপদ, যৌগিক ক্রিয়াপদ। তাহলে মৌলিক, সাধিত, সংযোগমূলক আর যৌগিক, এই 4 রকম ভাগ রয়েছে। এই 4 রকম ভাগের মধ্যে আরেকটু ভাগ রয়েছে, সেটা হচ্ছে কি, সাধিত ক্রিয়াপদের আবার 4টে ভাগ রয়েছে। সাধিত ক্রিয়াপদের আমরা তিনটে ভাগ দেখতে পাই। সাধিত ক্রিয়াপদে আমরা 3টে ভাগ দেখতে পাই। কী কী? প্রযোজক ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া আর ধনাত্মক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া আর হচ্ছে ধনাত্মক ক্রিয়া। তো সাধিত ক্রিয়াপদের আমরা এই 3টে ভাগ দেখি। এছাড়া রয়েছে সংযোগমূলক ও যৌগিক ক্রিয়াপদ। তাহলে আজকে আমরা এই গঠনগত শ্রেণীবিভাগটাকে পাঠ করব।
আমি কতগুলো বাক্যের দ্বারা ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের। ধরো একটা বাক্য আমরা লিখলাম, তারা মাঠে খেলে আর আমরা কাজ করি। এই দুটো বাক্যের ক্রিয়াপদ কোনটা? খেলে আর করি। যদি খেলে এই ক্রিয়াপদটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে কী পাওয়া যায়? খেল যুক্ত এ খেলে, কর যুক্ত করি ক্রিয়াপদে বিশ্লেষণ করলে আমরা পাই কর যুক্ত ই করি। তাহলে দেখা যাচ্ছে এখানে ক্রিয়াপদটা গড়ে উঠেছে ক্রিয়াপদটা গড়ে উঠেছে ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে, কোনো প্রত্যয় বা অন্য কিছু নেই। ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদটা গড়ে ওঠে এবং যে ক্রিয়াপদের ধাতুকে আর বিশ্লেষণ করা যায় না তাকেই বলা হয় মৌলিক ক্রিয়াপদ। দেখো, যেসব ধাতু অবিভাজ্য অর্থাৎ যাদের বিশ্লেষণ করা যায় না তাদের বলে মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে যে ক্রিয়া বিভক্তি যুক্ত যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলা হয় মৌলিক ক্রিয়াপদ। মানে ধাতুকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় কিছু ধাতু হিসেবে বিশ্লেষণ করা যায় না। তাহলে খেল বা কর এটাকে ভাঙা যায় না। এটা যদি ভাঙা হয় তাহলে এর কোনো অর্থ থাকে না। তাহলে যে ক্রিয়া ধাতুকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, তাকে বলা হয় মৌলিক ধাতু। আর সেই মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করলে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলা হয় মৌলিক ক্রিয়াপদ। তাহলে আমরা এইভাবে সংজ্ঞাটা বলতে পারি যে মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলা হয় মৌলিক ক্রিয়া। অথবা যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। সেই মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলে মৌলিক ক্রিয়া। খেলে, করি, বলো এগুলো হচ্ছে মৌলিক ক্রিয়াপদের উদাহরণ। এরপরে দেখো আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি সাধিত ধাতু। সাধিত ধাতু কাকে বলবো না, আমরা আগের উদাহরণটা দেখলাম যে চল যুক্ত এ চলে, কর যুক্ত শূন্যযুক্ত কর, এগুলো হচ্ছে মৌলিক ক্রিয়াপদ। সাধিত ক্রিয়াপদ কাকে বলবো না, প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয় সাধিত ধাতু। আর এই সাধিত ধাতুর সঙ্গে যখন কোনো বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলে সাধিত ক্রিয়া। প্রত্যয় যোগে কোনো গঠিত ধাতুকে বলা হয় সাধিত। অর্থাৎ মৌলিক ধাতুর সঙ্গে যখন কোনো প্রত্যয় যুক্ত হয়, সাধারণত আ প্রত্যয়টাই বেশি যুক্ত হয়, এরকম ধাতুকে বলা হয় সাধিত ধাতু। আর সেই সাধিত ধাতুর সঙ্গে যখন কোনো বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় সাধিত ক্রিয়া। কীরকম? যেমন ধর যুক্ত আ ধরা, সেখান থেকে ধরেছে, তা থেকে ছে ধরেছে, বা বেন ধরাবেন বা ধরবেন ইত্যাদি। বা ধরো খেল যুক্ত আ খেলা, সেখান থেকে ছে খেলাচ্ছে। হ্যাঁ, বা এটা বলতে পারি যে হাত যুক্ত আ হাতা, সেখান থেকে ইয়ে হাতিয়ে, বা সেখান থেকে নো হাতানো, এই অর্থে প্রয়োগ করা হয়। অর্থাৎ কী বলছে না, মৌলিক ধাতু তার সঙ্গে আপ্রত্যয় যুক্ত হলো, তখন যেটা হলো সেটা হলো সাহিত্য ধাতু, তার সঙ্গে বিভক্তি যুক্ত হলো, সাহিত্য ক্রিয়া গড়ে উঠলো। তার মানে এই সংজ্ঞাটাকে আমরা একটু সূত্র করে লিখি আর কি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এই সূত্র করে লিখি, মৌলিক ধাতু যুক্ত আ সমান সাহিত্য ধাতু যুক্ত বিভক্তি সমান সাধিত ক্রিয়া। মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যোগ করে সাহিত্য ধাতু গড়ে উঠলো, সাহিত্য ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করলে সাধিত ক্রিয়া গড়ে উঠলো। তাই এই সাধিত ক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কী কী? নামধাতুজ ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া। তা আমি প্রথমে নামধাতুজ ক্রিয়াটা দিয়ে শুরু করি। দেখো এখানে দুটো বাক্য লিখেছি, আকাশে মেঘ ঘনিয়েছে, চোরটি টাকা হাতিয়েছে। এই দুটো বাক্য যদি লক্ষ্য করে দেখো, ক্রিয়াপদ কোনটা? ঘনিয়েছে। আর নিচের বাক্যের ক্রিয়াপদ কোনটা? হাতিয়েছে। এবার ঘনিয়েছে ক্রিয়াপদটা যদি আমি ভাঙি, বিশ্লেষণ করি, তাহলে কী পাওয়া যায়? ঘন যুক্ত আ সমান ঘনা যুক্ত ই আছে বা ইছে, ঘনিয়েছে। তাহলে দেখো এই ঘন হচ্ছে এখানে মৌলিক ধাতু, তার সঙ্গে আপ্রত্যয় যোগ করে ঘনা, এটা হচ্ছে সাধিত ধাতু, তার সঙ্গে ইছে যুক্ত হয়ে কী হয়েছে? ঘনিয়েছে, সাধিত ক্রিয়া গড়ে উঠেছে। এবার যদি ঘনটাকে আরেকটু ভালো করে বিশ্লেষণ করো, দেখো এটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়েছে, তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে। পরেরটা দেখো, হাতিয়েছে। তাহলে হাত যুক্ত আ সমান হাতা যুক্ত ইছে। তাহলে এখানে দেখো হাত শব্দটার সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে হাতা, এটা হচ্ছে হাত হচ্ছে মৌলিক ধাতু, আটা প্রত্যয়,
তাহলে হাতাটা হচ্ছে সাধিত ধাতু, তার সঙ্গে ইছে বা ই আছে, চলিত বাংলা ইছে, তা হাতিয়েছে, তা এটা হলো সাধিত ক্রিয়া। এবার যদি হাতটাকে আরেকটু ভালো করে বিশ্লেষণ করো, তাহলে হাতটা কী পদ? দেখা যাচ্ছে এটা বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে নাম ধাতু বলতে আমরা কী বুঝি না, সাধারণত বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় নাম ধাতু। তাহলে যদি আমরা একটু খুব ভালো করে দেখি, তাহলে এটা হচ্ছে বিশেষণ পদ, এর সঙ্গে আপ্রত্যয় যোগ করে ঘনা যেটা গড়ে উঠলো এটা হচ্ছে কি নাম ধাতু। হাত হচ্ছে বিশেষ্য পদ, এর সঙ্গে আপ্রত্যয় যোগ করে হাতা যেটা গড়ে উঠলো এটা কি, এটা হচ্ছে নাম ধাতু। তাহলে এই নাম ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করা হয়েছে। নাম ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যখন ক্রিয়াপদ গড়ে ওঠে তখন তাকে বলে নাম ধাতুজ ক্রিয়া। নাম ধাতুজ ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, অর্থাৎ নাম ধাতুজ, যো মানে জন্ম, জাত, নাম ধাতু থেকে তৈরি হয়েছে। তাহলে আমরা সংজ্ঞাটাকে এইভাবে বলতে পারি, বিশেষ্য বা সূত্র আকারে যদি এইভাবে লিখি যে বিশেষ্য বা বিশেষণের সঙ্গে আপ্রত্যয় ও বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলা হয় নাম ধাতুজ ক্রিয়া। বা এভাবেও বলা যায় বিশেষ্য বা বিশেষণের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় নাম ধাতু। সেই নাম ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে, ক্রিয়া বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলা হয় নাম ধাতুজ ক্রিয়া। ঠিক আছে, এরপরে আমরা দেখি প্রযোজক ক্রিয়া কি বলছে না। এখানে দুটো বাক্য লিখছি, দেখো, মা শিশুকে চাঁদ দেখায়, সাপুড়ে সাপ খেলাচ্ছে। এই দুটো বাক্যে দেখায় আর খেলাচ্ছে, এই দুটো হচ্ছে কি ক্রিয়াপদ। এবার যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে দেখো মা শিশুকে চাঁদ দেখায়, অ্যাকচুয়াল চাঁদটা দেখছে কে? শিশু। মা কি করছে? শিশুকে দিয়ে কাজটা করাচ্ছে। সাপুড়ে সাপ খেলাচ্ছে, খেলছে কে? সাপ। সাপুড়ে কি করছে? সাপটাকে দিয়ে কাজটা করাচ্ছে। তাহলে যখন কোনো বাক্যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয় এরকম অর্থ প্রকাশ করে এবং তখন যে ক্রিয়াপদটা ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। অর্থাৎ কর্তা নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন সেই বাক্যের ক্রিয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, তো দেখ যুক্ত আ সমান দেখা যুক্ত অন্তস্থ দেখায়, খেল যুক্ত আ সমান খেলা যুক্ত হচ্ছে খেলাচ্ছে। এই দুটো বাক্যে দেখো, এগুলো সাহিত্য ধাতুর সংজ্ঞা আমরা নিই, এগুলো সাহিত্য ধাতু আপ্রত্যয় যুক্ত হয়েছে, তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে। কিন্তু ঘটনাটা কি, এখানে হচ্ছে কর্তা নিজে কাজটা করছে না, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। কর্তা নিজে কাজ না করে যখন অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন যে ক্রিয়াপদ ব্যবহৃত হয় সেই ক্রিয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া। এরপর চলে আসি ধনাত্মক ক্রিয়া। যেমন ধরো, ঝমঝমিয়ে বৃষ্টি এলো, ঝমঝম যুক্ত আ সমান ঝমঝমা যুক্ত ইয়ে। সনসনিয়ে বাতাস বইছে, সনসন যুক্ত আ সনসনা যুক্ত ইয়ে। এই ঝমঝম, সনসন, গটগট, মটমট, পটপট, টকবক, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ধনাত্মক শব্দ। ধ্বনির অনুকরণে এই শব্দগুলো আমরা সৃষ্টি করেছি। এই ধনাত্মক শব্দের সঙ্গে আপ্রত্যয় ও বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলে ধনাত্মক ক্রিয়া। বা ধনাত্মক শব্দের সঙ্গে আপ্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে ওঠে তাকে বলা হয় ধনাত্মক ধাতু। এই ধনাত্মক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে ক্রিয়া গড়ে ওঠে তাকে বলা হয় ধনাত্মক ক্রিয়া। যেমন ধরো, ঝমঝম ধনাত্মক শব্দ, এর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে কী হয়েছে? ঝমঝমা। এটা হচ্ছে ধনাত্মক ধাতু, এর সঙ্গে বিভক্তি যোগ হলো, তাহলে ধনাত্মক ক্রিয়া। সনসনযুক্ত আ, এটা ধনাত্মক শব্দ, এইটা সনসনযুক্ত আ সনসনা, এইটা হচ্ছে ধনাত্মক ক্রিয়া। ভুল বললাম, এটা হচ্ছে ধনাত্মক ধাতু, এর সঙ্গে বিভক্তি যোগ হলো, তখন হলো সনসনিয়ে, এটা হলো ধনাত্মক ক্রিয়া। তাহলে ধনাত্মক শব্দের সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু গড়ে ওঠে তাকে বলে ধনাত্মক ধাতু। ধনাত্মক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলে ধনাত্মক ক্রিয়া। তার সংজ্ঞাটা যদি এইবার সূত্রাকারে লিখি, ধনাত্মক শব্দ যুক্ত আ যুক্ত বিভক্তি সমান হচ্ছে ধনাত্মক ক্রিয়া। ঠিক আছে, আশা করি সাধিত ধাতুর তিনটে ভাগ তোমরা বুঝতে পেরেছো। সাধিত ধাতু মৌলিক ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত করে তার সঙ্গে বিভক্তি, আপ্রত্যয় যুক্ত করে যে ধাতু গড়ে সাধিত ধাতু, তার সঙ্গে বিভক্তি যোগ করলে কে ক্রিয়াপদ গড়ে তাকে বলে সাধিত ক্রিয়া। এই সাধিত ক্রিয়ার তিনটে ভাগ,
প্রযোজক ক্রিয়া, নামধাতুজ ক্রিয়া, ধনাত্মক ক্রিয়া। বিশেষ্য বিশেষণ এর সঙ্গে আপ্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে ওঠে তাকে বলে নামধাতু। নামধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলে নামধাতুজ ক্রিয়া। কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, এরকম অর্থ প্রকাশ করলে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলে ধনাত্মক ক্রিয়া। আর ধনাত্মক শব্দ ভুল বললাম, তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। আর ধনাত্মক শব্দের সঙ্গে অপ্রত্যয় যোগ করে যে ধাতু গড়ে ওঠে তাকে বলে ধনাত্মক ধাতু। ধনাত্মক ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলা হয় ধনাত্মক ক্রিয়া। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগের 3 নম্বর যে ভাগ, সেটা হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। তো এক্ষেত্রে আমি কতগুলো বাক্য ব্যবহার করেছি, একটু লেখো। গুরুজনদের প্রণাম করো, এবারে সকলে প্রতিমা দর্শন করুন। এই যে দুটো বাক্য আছে, তাহলে এখানে দেখো দুটো বাক্যের ক্রিয়াপদ আছে, যে প্রণাম করো আর দর্শন করুন। এই প্রণাম করো ক্রিয়াপদ বিশ্লেষণ করলে কীভাবে গড়ে উঠছে? প্রণাম যুক্ত কর যুক্ত শূন্য বিভক্তি, করটা হচ্ছে ধাতু, দর্শন যুক্ত কর যুক্ত উন, দর্শন করুন। তাহলে এখানে কি দেখাচ্ছে? প্রণামটা কী পদ? বিশেষ্য পদ। দর্শনটা ক্রিপদ, নামজাত না, এটাও বিশেষ্য পদ। ক্রিয়া মানে এটা হচ্ছে এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য পদ। তাহলে দেখা যাচ্ছে কি, বিশেষ্য বা বিশেষণের সঙ্গে যখন মৌলিক ক্রিয়া যোগ হচ্ছে বা মৌলিক ধাতু যুক্ত হচ্ছে এবং তারপরে শূন্য বিভক্তি যোগ হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। মানে খুব সহজ করে যদি ব্যাপারটাকে একটু এইভাবে ভাবি, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দ, তার সঙ্গে মৌলিক ক্রিয়া যুক্ত হলে, মৌলিক ধাতু যুক্ত বিভক্তি মানে মৌলিক ক্রিয়া, তাহলে মৌলিক ক্রিয়া যুক্ত হলে যে ক্রিয়াপদ গড়ে ওঠে তাকে বলা হয় সংযোগমূলক ক্রিয়া। একটু শব্দটা তফাৎটা লক্ষ্য করে নাও। এখানে বিশেষ্য বিশেষণের সঙ্গে অপ্রত্যয় যোগ করে যখন কোনো ক্রিয়াপদ গড়ে উঠছিল তখন তাকে বলা হচ্ছে নামধাতুজ ক্রিয়া। আর ধনাত্মক শব্দের সঙ্গে অপ্রত্যয় যোগ করে যখন বিভক্তি যোগ করছিল তখন তাকে বলা হচ্ছে ধনাত্মক ক্রিয়া। কিন্তু যখন বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের সঙ্গে মৌলিক ক্রিয়া যুক্ত হচ্ছে তখন যে ক্রিয়াটা গড়ে উঠছে তাকে বলে সংযোগমূলক ক্রিয়া। তাহলে এখানে করটা হচ্ছে মৌলিক ক্রিয়া, করুণটা হচ্ছে মৌলিক ক্রিয়া, প্রণামটা হচ্ছে বিশেষ্যপদ, দর্শনটা হচ্ছে বিশেষ্যপদ। তাহলে বিশেষ্যর সঙ্গে মৌলিক ক্রিয়া যুক্ত হয়ে এই ক্রিয়াপদটা গড়ে তুলেছে, তাই এটাকে বলা হচ্ছে সংযোগমূলক ক্রিয়া। এর পরের যে অংশটা আছে, পরের যে শ্রেণীবিভাগটা, সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আচ্ছা, তাহলে সংযোগমূলক ক্রিয়াটা কি পরিষ্কার হচ্ছে? একটু ভালো করে ব্যাপারটা ভাবার চেষ্টা করুন। নামধাতুজ ক্রিয়া মানে হচ্ছে কি? নামধাতুজ ক্রিয়া মানে হচ্ছে যে বিশেষ্য বিশেষণের সঙ্গে, আমি একটু দেখিয়ে দিই আরেকবার, বিশেষ্য বিশেষণের সঙ্গে একটা অপ্রত্যয় থাকছে, তারপরে বিভক্তি থাকছে। ধনাত্মক ক্রিয়া মানে কি? বিশেষ ধনাত্মক শব্দের সঙ্গে অপ্রত্যয় থাকছে, তারপরে বিভক্তি আসছে। আর সংযোগমূলক ক্রিয়া কিন্তু ব্যাপারটা উল্টো, সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ আর ধনাত্মক শব্দের পরে যে কোনো একটা, তারপরে মৌলিক ক্রিয়া থাকছে। মানে অপ্রত্যয় না থেকে এখানে কি থাকছে? মৌলিক ক্রিয়া থাকছে। তাহলে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক শব্দের পরে যখন মৌলিক ক্রিয়া বসে তখন যে ক্রিয়াপদটা গড়ে ওঠে তখন তাকে বলা হয় সংযোগমূলক ক্রিয়া। যেমন এখানে যে দুটো উদাহরণ আমি লিখলাম, এরকম আরও উদাহরণ আছে। ঠিক আছে, যেমন ধরো বহাল করো, বরখাস্ত কর, দর্শন কর, রাজি হ, লাফ মার, ডুব মার, লজ্জা পা, সেখান থেকে পাওয়া ইত্যাদি। এগুলো সবই সংযোগমূলক। প্রত্যেকটা দেখো বিশেষ্য বা বিশেষণ রয়েছে, তারপরে মৌলিক ক্রিয়া বা মৌলিক ধাতু রয়েছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি না, যৌগিক ক্রিয়া। তবে এখানে আরেকটু বিশেষণে সংযোগমূলক ক্রিয়া দুটো বৈশিষ্ট্য একটু উল্লেখ করে দেওয়া হয়েছে, এটা দেখে নাও। এক হচ্ছে সংযোগমূলক ক্রিয়ার প্রথম অংশে কোনো নামপদ, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দ থাকে, যেটা আমি বললাম। আর সংযোগমূলক ক্রিয়ার শেষাংশে সবসময় কর, হ, পা, দে প্রভৃতি ধাতু নিষ্পন্ন ক্রিয়া অর্থাৎ মৌলিক ক্রিয়া থাকে। তাই সংযোগমূলক ক্রিয়া দুটো পার্ট, একটা হচ্ছে বিশেষ্য বিশেষণ দুটো ধনাত্মক শব্দ, আর তারপরে হচ্ছে মৌলিক ক্রিয়া, যেটা আমি সূত্রের মাধ্যমে দেখিয়েছি। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া মানেই বুঝতে পারছি যুক্ত। এখানে যুক্ত বলতে কীরমভাবে যুক্ত না, যৌগিক ক্রিয়া বলতে, দেখো আমি একটু উদাহরণটা বলি। ছেলেটি বল খেলিতে লাগিল, লোকটি হতাশ হয়ে বসে পড়ল। যদি এখানে এই বাক্যটা যদি দেখি,
খেলিতে লাগিল, এখানে ক্রিয়াপদের এর পরবর্তী যে ভাগগুলো আছে তোমরা পড়বে, তবু জানো তোমরা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে তাকে বলে সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়াপদ বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। তাহলে এবার দেখো এখানে সমাপিকা ক্রিয়া কোনটা? লাগিল। আর অসমাপিকা ক্রিয়া কোনটা? খেলিতে। লোকটি হতাশ হয়ে বসে পড়ল, এই বাক্যে সমাপিকা ক্রিয়া হচ্ছে পড়লো আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে বসেন। তা দুটো ক্ষেত্রেই দেখো খেলযুক্ত এই খেলিতে ক্রিয়াপদটা কীভাবে গড়ে উঠছে? খেলযুক্ত ইতে আর বসযুক্ত এ বা বসযুক্ত ইয়া, বসিয়া, সেখান থেকে চলিত বাংলায় এ, বসে। তাহলে এই দুটো অসমাপিকা গড়ে উঠছে কিভাবে? এই দুটো অসমাপিকা গড়ে উঠছে ইয়া বা ইতে বিভক্তিযুক্ত। ইয়া অথবা ইতে বিভক্তিযুক্ত কোনো অসমাপিকা ক্রিয়ার পর সমাপিকা ক্রিয়া বসলে তখন যে ক্রিয়াপদটা গড়ে ওঠে তখন তাকে বলে যৌগিক ক্রিয়া। তাহলে দেখো খেলিতে লাগিল অসমাপিকা ক্রিয়া, ইতেযুক্ত অসমাপিকা ক্রিয়া, তার সঙ্গে সমাপিকা ক্রিয়া। বসিয়া পড়িল বা বসে পড়ল, ইয়া বা এ যুক্ত অসমাপিকা ক্রিয়া, তারপরে সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়ার পর সমাপিকা ক্রিয়া বসে যখন কোনো ক্রিয়াপদ গড়ে তোলে তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এবং অসমাপিকা ক্রিয়াগুলো সাধারণত ইয়া ও ইতে যুক্ত অসমাপিকা ক্রিয়া হয়ে থাকে। তাই আমি সংজ্ঞাটা যদি এইভাবে দেখাই, যৌগিক ক্রিয়া সমান হচ্ছে ইয়া ইতে যুক্ত অসমাপিকা ক্রিয়া যুক্ত সমাপিকা ক্রিয়া। তাহলে ইয়া ইতে যুক্ত অসমাপিকা ক্রিয়ার পর যদি সমাপিকা ক্রিয়া বসে তখন যে ক্রিয়াপদটি গড়ে ওঠে তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। তাহলে এই হচ্ছে ক্রিয়াপদের গঠনগত শ্রেণীবিভাগ। তাহলে আমরা যদি খুব সহজ করে ব্যাপারটা ভেবে নিই, মৌলিক ক্রিয়া, মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করলে মৌলিক ক্রিয়া, নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করলে নাম ধাতুযোগ ক্রিয়া, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করালে প্রযোজক ক্রিয়া, ধনাত্মক শব্দের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে তারপরে ক্রিয়া বিভক্তি যুক্ত হলে ধনাত্মক ক্রিয়া, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পর মৌলিক ক্রিয়া বসলে তখন তাকে বলে সংযোগমূলক ক্রিয়া, আর ইয়া ইতে যুক্ত অসমাপিকা ক্রিয়ার পর কোনো সমাপিকা ক্রিয়া যুক্ত হলে তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। তাহলে এই হলো আমাদের ক্রিয়ার গঠনগত শ্রেণীবিভাগ। তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা যে ক্রিয়াপদ কীভাবে গড়ে ওঠে বা ক্রিয়াপদের গঠন কিভাবে হয় বা কাকে বলে, আর ক্রিয়ার গঠনগত শ্রেণীবিভাগ সেটা কিভাবে হয় আমরা সেটা দেখলাম। আজ আমাদের এই পর্যন্ত পড়া হলো।